এক মুহূর্তের জন্য চারপাশটা থমকে যায়। দূরে কারো হাসির শব্দ থেমে গিয়ে আবারও ভেসে ওঠে। রোহিণী তখনই দ্রুত বলে, ও অমিত, 3 মাস হলো আমাদের বিয়ে ঠিক হয়েছে। দিশার মাসির ছেলেও। রোহিণীর কথাটা শেষ হতেই আর্য আর কিছু বলে না, কিন্তু মনে হয় তার বুকের ভেতর কোথাও একটা কষে চেপে ধরা হলো। মুখের পেশিগুলো শক্ত হয়ে আসে, দাঁত আলতো করে চেপে ধরে সে, এতটাই যে চোয়ালের পাশে ছোট একটা শিরা স্পষ্ট হয়ে ওঠে। এই ভিড়, এই আলো, এই বিয়ে বাড়ির হাসি, সবকিছু হঠাৎ করেই তার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়। আর্য একটু গলা ঝাড়া দেয়, কণ্ঠস্বরটা নিচু, শান্ত, অস্বস্তিকর রকম শান্ত। রোহিণী, তোমার পছন্দ এত খারাপ কবে থেকে হলো? আমি তো সেটাই ভাবছি। কথাটা শুনেই হল ঘরের বাতাসটা যেন এক সেকেন্ডের জন্য ভারী হয়ে আসে। রোহিণী চোখ তুলে তাকায়। অমিত ভুরু কুঁচকে আর্যর দিকে তাকায়, ঠোঁটের কোণে হালকা তাচ্ছিল্যের হাসি। What do you mean? আর্য চোখ সরায় না, একটুও না। চোখের দৃষ্টিতে কোনো উত্তেজনা নেই, শুধু হিসেবি ঠান্ডা ভাব। মানে বুঝতে সমস্যা হলে সমস্যা আমার নয়। হঠাৎ করেই অমিত রোহিণীর হাতটা ধরে একপাশে টেনে নিয়ে যায়। ছেলেটা কি বলল? আজ আর্য বলল বলেই আমারও মনে হলো, সত্যি তো আমার পছন্দ এত খারাপ কেন? তুমি বিয়ে বাড়ির মাঝখানে আমায় অপমান করছো, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। কতটা বোকা ছিলাম আমি। শীতের কলকাতা, কুয়াশার চাদরে ঢাকা কিছু পুরনো স্মৃতি, আর বুকের ভেতর জমে থাকা 12 বছরের একরাশ ভয়। আজ চাকরির প্রথম দিনে হাসপাতালের ভিড়ে হঠাৎ দেখা হয় এক চেনা মুখের সাথে, আর্য। এক লহমায় কি বদলে যাবে রোহিণীর গুছিয়ে নেওয়া পৃথিবীটা? অতীতের খোঁটা নাকি নতুন বছরের নতুন ভোর? ভয় আর ভালোবাসার এই দোলা চলে। চলুন আজ হারিয়ে যাই হৃদ মাঝারে, শুধু রাতের গল্পে। ডিসেম্বরের সকাল। কলকাতা শহরে শীতটা যেন এবারে বেশ জাঁকিয়ে বসেছে। ভোরের কুয়াশা জানলার কাঁচি লেগে আছে, বাইরের আলোটা ঝাপসা। মোটা কম্বলের ভেতরটা এখনো উষ্ণ, তবু আজ একটু তাড়াতাড়ি উঠতে হবে। এই ভাবনাটাই রোহিণীর গা হিম করে দিচ্ছে একেবারে। অনিচ্ছায় কম্বল ঠেলে নামতেই ঠান্ডা মেঝের ছোঁয়ায় পায়ের পাতা সেঁটে যায়। গায়ে একটা শাল জড়িয়ে দাঁত কপাটি ঠক ঠক করতে করতে বাথরুমের দিকে এগোয় সে। গিজারের সুইচটা অন করতেই টুক করে শব্দ হয়ে ওঠে। রাগের মাথায় চাকরি ছাড়ার কি দরকার ছিল শুনি? সরকারি চাকরি তো করিস না যে কারোর কথা শুনতে হবে না। প্রাইভেট ফার্মে কথা শুনতেই হয়, দাঁতে দাঁত চেপে পড়ে থাকতে হয়। পিছন থেকে ভেসে আসে রোহিণীর মায়ের কণ্ঠস্বর। শব্দগুলো যেন একটার পর একটা আঘাতের মতো এসে পড়ে রোহিণীর পিঠে। এতদিনের পরিচিত এই কণ্ঠস্বরটাই আজ তার স্নায়ুর উপর চাপ দিতে থাকে। শীতের সকালে শরীরটা যখন গরম জলের অপেক্ষায় একটু শান্ত হতে চাইছিল, ঠিক তখনই ভেতরে ভেতরে জমে থাকা রাগ আর বিরক্তি ধীরে ধীরে ফুঁসে ওঠে। ঠান্ডার আমিজটা কোথায় যেন মিলিয়ে যায়। বুকের ভেতরটা উত্তপ্ত হয়ে ওঠে অদ্ভুত এক জ্বালায়। রোহিণী চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। বাথরুমের দরজা চেপে ধরে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে মায়ের দিকে তাকায়। চোয়াল শক্ত, দাঁতে দাঁত চেপে রাখা, গলার স্বরটা নিয়ন্ত্রণে রাখার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও তাতে তীক্ষ্ণতা লুকাতে পারে না। ফোনে নিজের এই কথাগুলো রেকর্ড করে রাখো, বলে ওঠে রোহিণী। রোহিণীর মা হকচকিয়ে যায়। এক মুহূর্ত থেমে ঠোঁটের কোণে কড়া বিদ্রুপ ফুটিয়ে তুলে সে আবারও বলে, আমায় দেখলেই বাঁচতে থাকবে, রোজ রোজ ক্লান্ত হবে না তুমি। আমার আর কি, চাকরি করবি তুই, খাটবি তুই। কাছের থেকে কাছে কাজ ছিল, সেটাকে বিদায় দিয়ে এখন ডেইলি প্যাসেঞ্জারি করে যা বেলঘড়িয়া। মায়ের কথা তো এখন তিক্ত শোনালেও পরে বুঝবি। সারাদিন পরে যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরবি, কিচ্ছু করতে ইচ্ছে করবে না।
রোহিণীর মা রুনা নিজের খেয়ালে বক বক করতে করতে রান্নাঘরের দিকে এগিয়ে যায় চা করার জন্য। রোহিণী স্যাঁতস্যাঁতে বাথরুমে পা রাখতেই শুনতে পায় মায়ের আদেশ আর মমতা একসাথে মিশে থাকা কণ্ঠস্বর। চা খাবি তো? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে আয়। মহা ঝামেলায় পড়েছি। কেন যে রাগের মাথায় আগের চাকরিটা ছাড়লাম, এখন মনে হচ্ছে চাকরিটা না ছাড়লেই ভালো করতাম। ধের ছাতা, কি জ্বালাতন রে বাবা, কোথায় এসে পড়লাম। কপাল আমার বটে। হে ভগবান, একটু মুখ তুলে তাকাও দেখি। শহরের এক নামজাদা নার্সিং হোমের ওপিডির সামনে দাঁড়িয়ে নিজেরই কপালকে কাঠগড়ায় তুলে রোহিণী বিড়বিড় করে কথা বলে ওঠে। শহরের এক নামজাদা নার্সিং হোমের ওপিডির সামনে দাঁড়িয়ে নিজের কপালকে কাঠগড়ায় তুলে রোহিণী বিড়বিড় করে কথা বলে ওঠে। ভিড় ঠাসা করিডোরে জীবাণুনাশকের কড়া গন্ধ, দূরে কোথাও স্ট্রেচারের চাকার কটকট শব্দ আর নার্সদের তাড়া, সব মিলিয়ে মাথার ভেতরটা আরো ভারী করে তোলে। এই মুহূর্তে দাঁড়িয়ে মায়ের কথাগুলোই বারবার বেশি করে কানে বাজছে, ঠিক যেন কেউ ভিতরের ক্ষতটা নখ দিয়ে খুঁটে দিচ্ছে। দাঁতে দাঁত চেপেও পড়ে থাকতে হয়। সেই লাইনটা হঠাৎ করেই মনে পড়ে যায় আর বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। রোহিণী একবার লম্বা নিঃশ্বাস ফেলে। আজ নিজের নেওয়া সিদ্ধান্তগুলোর ওজনটা ঠিক এই জায়গাটাতে এসে সবচেয়ে বেশি চেপে বসেছে। রোহিণী মিত্র ছোটখাটো চার্টার অ্যাকাউন্টেন্টের ফার্মে কাজ করে। দুদিন আগেই 4 বছর পুরনো চাকরি ছেড়ে দিয়ে এই নতুন জায়গায় জয়েন করেছে। আজও চাকরির প্রথম দিন, আর এই প্রথম দিনই বস তার বউকে দিয়ে রোহিণীকে হাসপাতালে পাঠিয়েছে তার বউকে সঙ্গ দেওয়ার জন্য। আর গত 1 ঘন্টা ধরে এই হাসপাতালের করিডোরে পায়চারি করছে রোহিণী। হঠাৎ করেই দূরে একজনকে আসতে দেখে চোখ আটকে যায় রোহিণী। বেশ চেনা লাগছে মুখটা। দূরত্বটা যত কমতে লাগলো, চেনা মুখটা ততই স্পষ্ট হতে লাগলো। আর ঠিক সেই মুহূর্তেই যেন অদৃশ্য কেউ হঠাৎ রোহিণীর বুকের ভেতরটা মুঠো করে চেপে ধরল। একটা ছ্যাঁত করে ওঠা ব্যথা, পুরনো স্মৃতির মতো তীক্ষ্ণ আর অপ্রত্যাশিত। আরে রোহিণী যে, কেমন আছো? কতদিন পর দেখা। সত্যি বলছি, ভাবতেই পারিনি তোমার সঙ্গে এখানে হঠাৎ এইভাবে দেখা হয়ে যাবে। আর্যর প্রাণোচ্ছল কণ্ঠস্বরটা বাতাস কেটে রোহিণীর কানে এসে লাগলো। সেই একই উচ্ছ্বাস, একই স্বাভাবিকতা, যেন সময়ের এতটা ফাঁক কিছুই বদলাতে পারেনি। অথচ রোহিণীর ভেতরে সব কিছু এলোমেলো। রোহিণী একটু থমকে গেল। অজান্তেই ঢোক গিলল রোহিণী। গলা শুকিয়ে এসেছে বুঝতে পেরে দ্রুত নিজেকে সামলে নিয়ে স্বল্প উত্তর দিল। আমি ভালো আছি, তুমি কেমন আছো? তারপর বলো, এখন কি করছো? এই তো একটা সিএ ফার্মে কাজ করি। ও আচ্ছা, এখন কিভাবে, মানে বাড়ির সবাই ঠিক আছে তো? কারো কিছু হয়নি তো? কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। আমি এখন একটা নার্সিংহোমেই আছি। আরে কিছু বলছো না কেন? সিরিয়াস কিছু নাকি? হয়ে গেছে, এবার আমি একটু বলি। তুমি তো একাই বলে যাচ্ছ, উত্তরটা দেবো কিভাবে? আচ্ছা আচ্ছা, বলো। সরি, আমি ভাবছিলাম, ছাড়ো ওসব, বলো এখানে কেন? আ- আমি আসলে বসের বউকে নিয়ে এসেছি। আসলে আজ চাকরির প্রথম দিন ছিল, অফিসে খুব একটা কাজও ছিল না, তাই উনি অনুরোধ করে বললেন যদি আমি তার বউকে নিয়ে একটু নার্সিংহোমে আসি। আমি আহা, একদম প্রফেশনালিজম নেই। উনিও যেমন মানুষ, আর তুমিও না বলতে পারোনি, তাই তো। বাইরের লোকেদের কিছু বলার ক্ষমতা নেই তোমার। এদিকে সারা সময়ের ঘরের লোককে দাঁতে পিষে মারো। অবাক হয়ে যায় রোহিণী। আর্যর কথা শুনে এক মুহূর্তের জন্য মনে হয় না দুজনের মাঝে সময় কখনো ফাঁক ফেলেছিল। বছরগুলো যেন কোথাও গিয়ে থেমেছিল, না জমেছে ধুলো, না বদলেছে অনুভবের রং। সেই একই স্বর, সেই চেনা ভঙ্গি, কথার ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকা পুরনো আত্মীয়তা আজও অক্ষত। তবুও অপ্রস্তুত রোহিণী মুখ ফুটে বলে,
হ্যাঁ, ওই আর কি। তাহলে কি আর বলবো, করো। আচ্ছা, চাকরির শর্ত ছিল নাকি বসের বউকে নিয়ে নার্সিংহোমে আসা? আর্যর বলা কথাগুলো ধারালো ছুরির মতো আঘাত করে রোহিণীর বুকে। বিরক্তি আর অস্থিরতা লুকাতে পারে না রোহিণী। আর্যর চোখে পড়ে রোহিণীর মানসিক অস্থিরতা ও বিরক্তি। সে নিজেকে সংযত করে নিয়ে বলল, আচ্ছা, ছাড়ো ওসব। আমি এখন এই নার্সিংহোমে গাইনোকোলজিস্ট। তোমার নাম্বার কি এখনো সেম আছে? আমি পরে কল করে নেব। আজ আসি, কেমন? আমার রাউন্ড আছে, যেতে হবে। রোহিণী কিছুই বলতে পারল না, ক্যাবলার মতো দাঁড়িয়েই রইল। ধুর, কেন যে বললাম আসল কথাটা। মোক্ষম সময় মিথ্যে কথাগুলোও মুখ থেকে বার হয় না। ধুর ধুর ধুর, জীবনটা একেবারে ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমার। বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছে রোহিণী। গাড়ির জানলার বাইরে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ যেন সে ফিরে যায় 12 বছর আগের সময়গুলোতে। তখন আর্য মেডিকেল কলেজে পড়ে। রোহিণীর প্রায় 4 বছরের বড়, আর রোহিণী তখন ক্লাস 12-এ। সামনে উচ্চ মাধ্যমিক, পড়াশোনার চাপ খুব। তখনই সে যেত একটি কোচিং সেন্টারে। বিজয়া দশমীর পর সেখানে বিজয় সম্মেলনের খাওয়া দাওয়া হয়েছিল। সেখানেই আর্য প্রথম রোহিণীকে লক্ষ্য করে। অবশ্য এই কথাটা রোহিণী জানতে পেরেছিল অনেক পরে। একসময় ওই কোচিং সেন্টারেই পড়তো আর্য, তাই সেদিন সেখানে তার থাকা অস্বাভাবিক কিছু ছিল না। ওই দিনের পর থেকেই বেশ কিছুদিন ধরে দূর থেকে লক্ষ্য করার পর একদিন বন্ধুদের জোড়াজুড়িতে অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে বেশ অনেকটা দূর থেকেই হঠাৎ চিৎকার করে আর্য বলে ফেলেছিল, আই লাভ ইউ। পিছনে যে রোহিণীর মা ছিলেন সেটা বেচারা একেবারেই খেয়াল করেন। ব্যাস, রোহিণীর মা তো ছেড়ে দেওয়ার লোক নন। তার মেয়েকে কোনো অচেনা অজানা ছেলে, তাও আবার অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আই লাভ ইউ বলছে। এই অপরাধে তিনি দিলেন এক প্রস্ত ঝরঝরে গালাগালি। শীতের রাতে অন্ধকারে দাঁড়িয়ে থাকার কারণে রোহিণী আর তার মা দুজনেরই সেদিন আর্যর মুখটা দেখা হয়নি অবশ্য। বেচারা কোনো রকমে পালিয়ে বেঁচেছিল সেদিন। পরের দিন কোচিং এ পড়তে গিয়ে বন্ধুদের সঙ্গে গত রাতের ঘটনাটা বলতে শুরু করেছিল রোহিণী। ঠিক তখনই কানে এলো কারো গলা। আরে পাগল নাকি তুই? এভাবে কেউ কথা বলে? আর একবারও পিছনে তাকাবি না। কি যে করিস না! কে বলবে তুই মেডিকেল স্টুডেন্ট? এই তোর চিন্তা ভাবনা? বেশ হয়েছে গালাগালি খেয়েছিস। ধরে পিটালো না কেন সেটাই আশ্চর্য। শব্দগুলো যেন এক এক করে রোহিণীর কানে এসে ধাক্কা দেয়। চোখ দুটো মুহূর্তের মধ্যে ছানা বড়া হয়ে ওঠে। তাহলে কালকের ছেলেটা এখানেই পড়ে? এই ভাবনাতেই বুকের ভেতরটা কেমন ধক করে ওঠে রোহিণী। না চাইলেও কৌতূহলটা মাথা চাড়া দেয়। খোঁজ করতে হবে। পড়া শেষ হলে ব্যাগটা কাঁধে তুলে সবে বেরোতে যাচ্ছে রোহিণী, এমন সময় পাশ থেকে এক দিদির কণ্ঠ ভেসে আসে। কিরে, তোর মা কাল যে কি গালাগালি দিয়েছে! বাবারে বাবা, কান দিয়ে যেন রক্ত বেরিয়ে যাওয়ার জোগাড়। বেচারা আর্য তো পুরো অবস্থা খারাপ। ও আসলে বুঝতেই পারেনি যে তোর ঠিক পেছনেই তোর মা দাঁড়িয়েছিল। রোহিণী হালকা একটা হাসি টানার চেষ্টা করে, যদিও সেই হাসিতে কোনো আনন্দ নেই। আর কি বা করবে আমার মা? অন্ধকার ছিল বলে মুখটা ঠিকমতো দেখতে পায়নি, হাতের নাগালে পায়নি বলে বেঁচে গেছে। না হলে তো। কথাটা শেষ করতে গিয়েও থেমে যায় সে। সঙ্গে থাকা দিশা বলল, ছেলেটার নাম আর্য। হ্যাঁ, মেডিকেল স্টুডেন্ট। এখানে বিজয়া সম্মেলনের খাওয়া দাওয়ায় তোকে দেখেছিল। নামটা রোহিণীর মনে অদ্ভুতভাবে গেঁথে যায়। আর্য, কাল রাতের অন্ধকার, মায়ের রাগ আর আজকের এই নাম, সব মিলিয়ে কোথাও যেন অজান্তেই একটা অচেনা কৌতূহল জন্ম নিতে শুরু করে। রোহিণীর ভাবনার মাঝেই দিশা বলে ওঠে, নাম না হয় জানলাম আমরা, কিন্তু মুখটা। ছাড় তো, যেভাবে নাম জানা গেছে সেভাবে মুখটাও দেখা যাবে। বাড়ি চল এখন। মাঝে অনেকগুলো দিন কেটে গেছিল। সেই সময়ের ফাঁকেই আর্যর মুখদর্শন হয়ে গিয়েছিল। ছুটিতে বাড়ি এলে রোহিণীর সাথে দেখা সাক্ষাৎ হতো, আর অজান্তেই দুজনের মধ্যে গড়ে উঠেছিল একটা সহজ স্বাভাবিক বন্ধুত্ব। খুব বেশি কথা না হলেও
অল্প কথাতেই যেন বোঝাপড়া হয়ে যেত। রোহিণীর ভেতরে ধীরে ধীরে একরকম নির্ভরতা তৈরি হতে লাগলো আর্যকে ঘিরে। সবসময় যে দেখা হতো তা নয়, তবু মনে হতে শুরু করেছিল তার যে কোনো সমস্যার সমাধান বুঝি আর্যর কাছেই আছে। বন্ধুর পিছনে কোনো ছেলে লেগেছে, তখনই মনে পড়ে আর্য আছে তো, কলেজের হোস্টেলের ঘরে বসে ফোনে ফোনেই সব ব্যবস্থার ছক কষে দেবে। কি বলতে হবে, কাকে জানাতে হবে, কখন চুপ থাকতে হবে। এই ভাবনাটা রোহিণীর কাছে খুব স্বস্তির ছিল। কারো উপর ভরসা করা যায়, এই অনুভূতিটাই যেন তাকে একটু হালকা করে দিত। মাঝে মধ্যে হালকা হাসি নিয়ে আর্য বলতো, তোমার মা সেদিন আমাকে যা গালাগালি দিয়েছে না, জন্ম জন্মান্তরেও ভুলবো না আমি। আর্যর ওই কথা শুনে রোহিণী হেসে উঠত বটে, কিন্তু সেই হাসির আড়ালেও কোথাও একটা অপরাধ বোধ লুকিয়ে থাকতো। না চাইলেও আর্য ধীরে ধীরে তার জীবনের এমন একটা জায়গা দখল করে নিয়েছিল, যেখানে অচেনা হয়েও সে আর পুরোপুরি বাইরের কেউ রইল না। রোহিণী তখন কলেজে। একদিন আর্য হঠাৎই বলল, আরে আমার তো এমবিবিএস শেষ, জুনিয়র ডাক্তারের কাজও পাওয়া প্রায় শেষ। এবার আমাকে বাইরে যেতে হবে পড়াশুনোর জন্য। কিন্তু তুমি তো এখনো আমার প্রশ্নের উত্তর দিলে না। আমি কি বাড়িতে তোমার কথা জানাবো? তুমি কি নিজের বাড়িতে বলবে? দুই বাড়ির লোক জানলে তারপর দেখা যাবে, বুঝলে? বাড়িতে জানাবে? এই কয়েকটা শব্দেই যেন সব সহজ ব্যাপারগুলো হঠাৎ ভয়ঙ্কর হয়ে গেল। রোহিণীর মনে হতে লাগলো, আজ না হোক কাল নিশ্চয়ই আর্য বলবে। তোমার মা সেদিন আমায় কি বলেছিল মনে আছে? হাসি ঠাট্টার ছলে হলেও কথাগুলো কি একদিন খোঁটার মতো গেঁথে যাবে না? সারা জীবন যদি এই কথা শুনতেই হয়, তখন কি করব? বন্ধুর কাছে বুদ্ধি চাইতেও শান্তি এলো না। বন্ধুটার সোজা সাপটা কথা আরো ভারী করে দিল মনটা। হ্যাঁ রে, ঠিকই ভাবছিস, হতেই পারে। খোটা তো দেবেই, এতে ভুল কিছু নেই। হঠাৎ করে গাড়ির ঝাঁকুনিতে বাস্তবে ফিরে আসে রোহিণী। জানলার বাইরে শহরের চেনা অচেনা দৃশ্যগুলো দ্রুত পিছিয়ে যাচ্ছে, আর তার মনটা এখনো আটকে আছে একটু আগেকার সেই মুহূর্তে। আর্যর সঙ্গে হঠাৎ দেখা হয়ে যাওয়ার রেশটা যেন কাটতেই চাইছে না এখন। বুকের ভিতরে কোথাও একটা নরম স্মৃতির ঢেউ রয়ে গেছে, অস্বস্তি আর উষ্ণতার অদ্ভুত মিশেল। এখনো আর্য আগের মতোই, কথা বলতে শুরু করলে আর থামে না। নিজের মনেই হেসে ওঠে রোহিণী। ঠোঁটের কোণে হালকা হাসিটা আপনা আপনি চলে আসে, যদিও চোখ দুটো একটু ভেজা। শেষবার আর্যর সঙ্গে রোহিণীর দেখা হয়েছিল বহু বছর আগে। সেদিন সে স্পষ্ট করেই বলেছিল, আমি তোমার সাথে বন্ধুর মতো মিশেছি, ওসব কিছু ভাবিনি। আর্য তখন কিচ্ছু বলেনি, চুপচাপ শুনেছিল সবটা। না কোনো প্রশ্ন, না কোনো জোর। নিজের নীরবতা ভেঙে অন্য প্রান্ত থেকে এসেছিল শুধু ছোট্ট শান্ত একটা উত্তর, ঠিক আছে। তারপর কয়েকদিনের মধ্যেই আর্য বাইরে চলে গিয়েছিল। যোগাযোগটা সঙ্গে সঙ্গে ফিকে হয়ে এসেছিল, যেন সময় নিজেই দূরত্বটা তৈরি করে নিয়েছিল। আর আজ এত বছর পর আবার এই হঠাৎ দেখা। মাঝখানে কেটে গেছে অনেকটা জীবন, দুজনেই অনেক দূর এগিয়ে গেছে নিজেদের পথে। রোহিণীর জীবনও বদলেছে, দায়িত্ব, অভিজ্ঞতা, ভাঙা গড়ার ছাপ জমেছে তার অস্তিত্বে। তবু কিছু মানুষ থাকে যাদের নাম শুনলেই বা মুখ দেখলেই বোঝা যায় সময় সবকিছু বদলাতে পারে না। রোহিণী, ঠিকঠাক খোঁজ নিয়েছো তো? দোকানটা এখানেই তো? এসপ্ল্যানেড চত্বরে ভিড়ের মধ্যে ধাক্কা খেতে খেতে কথাটা বলে ওঠে আর্য। রোহিণী তখনও চারিদিকটা মন দিয়ে স্ক্যান করছে। ভ্রু কুঁচকে ফোনটা পকেটে ঢুকিয়ে নিয়ে বিরক্তিতে একটু আওয়াজও করে। ওহ, রবিবারের ভিড়ে এসপ্ল্যানেডের মধ্যে হাঁটা মানে যুদ্ধ করার সমান। এই শোনো, কাঁচের চুড়ি ছাড়া আজ কিন্তু বাড়ি ফেরা নেই। গোলাপি চুড়ি আমার চাই, ওই জামার সঙ্গে গোলাপি মানাবে। আচ্ছা ঠিক আছে,
কিনবো আমরা। তুমি এক কাজ করো, দিশাকে কল করে একবার ঠিক লোকেশনটা দেখে নাও। দিশা বলেছিল চুরির দোকানটা হগ মার্কেটের কাছেই, আর কাঁচের চুরির দোকানটা একেবারে চোখে পড়ার মতো। কথার মাঝেই রোহিণীর দৃষ্টি ভিড়ের উপর দিয়ে সরে যায়। রঙিন লাইট, নাগরায় জুতো, নানান ধরনের জামা কাপড়ের ভিড়, ফেরিওয়ালাদের চিৎকারের ভিড়ে কাঁচের চুরির ঝিকিমিকি কোথাও ধরা দিচ্ছে না। বিরক্তি জমে ওঠে তার গলায়। কিন্তু কোথায় যে গেল, ধুর, ভালো লাগছে না একদম। এ ভগবান, একটা কাঁচের চুরির দোকান দেখিয়ে দাও না। ঠিক তখনই সামনের দিক থেকে ভেসে আসে ভাজা কাঠি রোলের পরিচিত গন্ধ। তেলে ভাজা পরোটার গরম ধোঁয়া, কাবাবের ঝাঁঝালো মশলার গন্ধ, লাল বোর্ডে লেখা নিজামস সিন্স 1932। ভিড়ের কোলাহল ছাপিয়ে সেই গন্ধ যেন আলাদা করে টান দেয় আর্যকে। খালি পেটটা, এই স্বর্গীয় গন্ধকে উপেক্ষা করার ক্ষমতা আর্যর নেই। তাই উপর থেকে, তার উপর সকাল থেকে কিচ্ছু না খাওয়ার ক্লান্তি যেন এক লহমায় চেপে ধরে আর্যকে। সে অজান্তেই পেটের উপর হাত রেখে ঘড়ির দিকে তাকায়। কপালে বিরক্তির ভাঁজ পড়লেও গলায় এবার একটু মিনতির সুর। রোহিণী, আমরা কিন্তু কিচ্ছু খাইনি। পেটের ভেতর থেকে না এবার সত্যি আওয়াজ আসছে, বুঝলে? চলো আগে কিছু খেয়ে নিই, তারপর আবার খুঁজবো। সারা এসপ্ল্যানেড ঘুরে খুঁজবো, রাত 12টা বাজলেও আপত্তি নেই। কথার শেষে আর্যর ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে। আঙুল দিয়ে সামনের দিকটা দেখিয়ে নরম গলায় যোগ করে, দেখো তো, সামনে নিজাম, মনে হচ্ছে আমায় যেন ডাকছে। ভিড়ের কোলাহলের মাঝেই হঠাৎ চেঁচিয়ে ওঠে রোহিণী। আর্য যেদিকে আঙুল তুলে নিজামস দেখাচ্ছিল, তার ঠিক উল্টো দিকেই নিজের তর্জনী তুলেছে রোহিণী। চোখ দুটো উজ্জ্বল, বিরক্তি মুহূর্তে উধাও। ওই দেখো, চুরির দোকান ফাইনালি। রঙিন কাঁচের চুড়ির শাড়ি দোকানের আলোয় ঝিলমিল করছে। সাদা টিউবলাইটের নিচে গোলাপি, সবুজ, নীল চুড়িগুলো যেন একসাথে চিকচিক করে উঠছে। আর্য একবার নিজামের দিকে, আর একবার রোহিণীর দেখানোর দিকে তাকায়। মুখের বিরক্তি গলে গিয়ে হালকা হাসি ফুটে ওঠে। বলে সে মনে মনে বলল, ভগবান আমায় এই যাত্রায় বাঁচালো। রোহিণীর দিকে তাকিয়ে এবার সে বলে, তাহলে আগে চুরি না আগে রোল? আগে চুরি। সেদিনই সেই গোলাপি চুড়িগুলো রোহিণীর ভুলো মনের কারণেই থেকে গিয়েছিল আর্যর কাছেই। নানান কাজের মাঝে চুড়িগুলো আর তার হাতে তোলা হয়নি কোনোদিন। আজ নিজের ঘরের আলো আঁধারিতে বসে সেই চুড়িগুলোই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর্য। আঙুলের ফাঁকে কাঁচের ঠান্ডা স্পর্শ, হালকা ঠুনঠুন শব্দ, সব মিলিয়ে যেন এক মুহূর্তে ফিরে গিয়েছিল সেই সন্ধ্যায়। এক্সপ্ল্যানেটের ভিড়, নিজামের গন্ধ, আর হঠাৎ পাওয়া রোহিণীর উজ্জ্বল মুখটা ভেসে ওঠে চোখের সামনে। কিন্তু স্মৃতির ওই মুহূর্তগুলোর স্থায়িত্ব বেশিক্ষণ না। হঠাৎ করেই ফোনের রিংটোন ঘরের নীরবতা কেটে দিয়ে বাজতে ওঠে। বল বিপ্লব। কিরে, রবিবার সায়নের বিয়ে, যাবি তো? না রে ভাই, যাব না, ভালো লাগছে না রে। জানিস, আজ রোহিণীর সঙ্গে দেখা হয়েছিল, তাড়াহুড়োয় ফোন নাম্বারটাও চাওয়া হয়নি, পুরনো নাম্বারটা ইনভ্যালিড বলছে। বিয়েতে আয়, খবর আছে। সায়নের বিয়ে হচ্ছে দিশার সঙ্গে। আর ব্যাপার হলো, দিশার ফেসবুকে রোহিণীর সঙ্গে ফটো আছে। কিছু বুঝেছিস? ডাক্তারবাবু, কাল দেখা হচ্ছে। বিপ্লবের কথা শেষ হতেই আর্যর বুকের ভেতরটা কেমন করে উঠল। এতদিন জমে থাকা অন্ধকারের ফাঁক দিয়ে হঠাৎ করে একটা আলোর রেখা ঢুকে পড়ল। বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছিল না, আবার অবিশ্বাসও করতেও পারছিল না। ফোনটা নামিয়ে চুপচাপ জানলার ধারে গিয়ে দাঁড়ালো। সন্ধ্যের আকাশটা ধূসর, ঠিক তার মনের মতোই। তবু এই ধূসরতার মাঝেই কোথাও একটা আশার নীল রং মিশে আছে। বহু দিন পর সে আবার রবিবারের কথা ভাবছে। এখন শুধুই অপেক্ষা রবিবারের সন্ধ্যার। হয়তো আবার সব বদলে যাবে,
মনের সুপ্ত ইচ্ছা হয়তো আবারও ধূসর রং ত্যাগ করে রঙিন হবে। সন্ধ্যায় বিয়ে বাড়ি ঢুকতেই প্রথম মুখোমুখি হয় আর্য রোহিণীর সঙ্গে। হলঘরের আলো তখনও পুরো জ্বলছে। হলুদ রোশনাই আর ঝুলন্ত ফেয়ারি লাইটের মাঝখানে মানুষজনের আনাগোনা, কানের পাশে ভেসে আসছে সানাই আর হাসির আওয়াজ। সেই ভিড়ের মাঝেই রোহিণী দাঁড়িয়ে, অচেনা অথচ চেনা। তাড়াতাড়ি করে এগিয়ে এসে কোনো ভনিতা ছাড়াই আর্য বলে ওঠে, সেদিন তো বলনি তোমার নাম্বার বদলেছে। মানুষ কি এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে? সব ফেলে সামনে এগোতেই হয় মানুষকে। এটাই তো জীবনের অঙ্গ। আমি যে অনেকটা এগিয়ে এসেছি। কথাগুলো যতটা দৃঢ় হওয়ার কথা, কণ্ঠস্বরটা ততটা নয়। আর্যর কানে সেটা পৌঁছাতেই মনে হলো এই আলো ঝলমলে বিয়ে বাড়ির মাঝেও রোহিণী যেন কোথাও বিষণ্ণতায় ঘেরা। তখনই পাশ থেকে ভেসে আসে এক ভারী পুরুষালী কণ্ঠস্বর। রোহিণী, কটা বাজে? কাণ্ডজ্ঞান নেই তোমার? চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। অদ্ভুত মেয়ে তুমি। হলঘরের কোলাহলের মধ্যেও কণ্ঠস্বরটা অস্বস্তিকরভাবে আলাদা হয়ে ওঠে। আর্য একবার পিছনে ফিরে তাকায়, তারপর আবার মুখ ঘোরায় রোহিণীর দিকে। হঠাৎ করেই রোহিণীর মুখের রং বদলে যায়, চোখ নামিয়ে নেয় সে। অজান্তেই আঙুলের শাড়ির আঁচল পেঁচাতে থাকে। কণ্ঠস্বর কেঁপে ওঠে। কোনো রকমে বলে, অফিসে দেরি হয়েছে, নতুন জায়গা তো। কি একটা চাকরি করো, তার আবার ছুটি দেয় না। ওরকম চাকরি হাজার হাজার দেওয়াটা ক্ষমতা আছে আমার। কথাটা ছুঁড়ে দিয়েই ছেলেটি আর্যর দিকে তাকায়, চোখে বিরক্তি আর কর্তৃত্বের অদ্ভুত মিশেল। তুমি কে? আর আপনি কে? তখন থেকে যে ওকে নানাভাবে অপমান করে যাচ্ছেন। এক মুহূর্তের জন্য চারপাশটা থমকে যায়। দূরে কারো হাসির শব্দ থেমে গিয়ে আবারও ভেসে ওঠে। রোহিণী তখনই দ্রুত বলে, ও অমিত, 3 মাস হলো আমাদের বিয়ে ঠিক হয়েছে। দিশার মাসির ছেলেও। রোহিণীর কথাটা শেষ হতেই আর্য আর কিছু বলে না, কিন্তু মনে হয় তার বুকের ভেতর কোথাও একটা কষে চেপে ধরা হলো। মুখের পেশিগুলো শক্ত হয়ে আসে, দাঁত আলতো করে চেপে ধরে সে, এতটাই যে চোয়ালের পাশে ছোট একটা শিরা স্পষ্ট হয়ে ওঠে। এই ভিড়, এই আলো, এই বিয়ে বাড়ির হাসি, সবকিছু হঠাৎ করেই তার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়। আর্য একটু গলা ঝাড়া দেয়। কণ্ঠস্বরটা নিচু, শান্ত, অস্বস্তিকর রকম শান্ত। রোহিণী, তোমার পছন্দ এত খারাপ কবে থেকে হলো? আমি তো সেটাই ভাবছি। কথাটা শুনেই হলঘরের বাতাসটা যেন 1 সেকেন্ডের জন্য ভারী হয়ে আসে। রোহিণী চোখ তুলে তাকায়। অমিত ভুরু কুঁচকে আর্যর দিকে তাকায়, ঠোঁটের কোণে হালকা তাচ্ছিল্যের হাসি। হোয়াট ডু ইউ মিন? আর্য চোখ সরায় না, একটুও না। চোখের দৃষ্টিতে কোনো উত্তেজনা নেই, শুধু হিসেবি ঠান্ডা ভাব। মানে বুঝতে সমস্যা হলে সমস্যা আমার নয়। হঠাৎ করেই অমিত রোহিণীর হাতটা ধরে একপাশে টেনে নিয়ে যায়। ছেলেটা কি বলল? আজ আর্য বলল বলেই আমারও মনে হলো, সত্যি তো, আমার পছন্দ এত খারাপ কেন? তুমি বিয়ে বাড়ির মাঝখানে আমায় অপমান করছো, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। কতটা বোকা ছিলাম আমি। কথাগুলো বেরোনোর পর নিজেই একটু থমকে যায় সে। বুকের ভেতরটা কাঁপে, কিন্তু চোখে জল আসে না। ভয়টা এখনো আছে, তবু তার নিচে কোথাও একটা নতুন শক্তির আঁচ পাওয়া যায়। কানের মধ্যে এখনো আর্যর কথাটা প্রতিধ্বনিত হচ্ছে। এক মুহূর্তের জন্য সে নিজেকে প্রশ্ন করে, তাহলে কি আমার শক্তি আসলে আর্য? ও ছিল বলেই কি আমি প্রতিবাদ করলাম? রোহিণী অমিতের মুখের দিকে তাকায়। অমিতের চোখে বিস্ময়ের ছাপ। তার এই দম্ভে ভরা মুখটার ভেতর ফাটল ধরেছে। সেই ফাটলটা খুব সামান্য, তবু আছে। অমিত আরো জোরে রোহিণীর হাতটা চেপে দাঁতে দাঁত চেপে বলে, কি বলছো তুমি? হুঁশ আছে? রোহিণী এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, আমার মা বাবা তোমার সঙ্গে কথা বলবে এবারে। আমি আর কিছু বলতে চাই না। সবাই অপেক্ষা করছে আমার জন্য। আমি বিয়ের মণ্ডপের দিকে গেলাম।
আজ 31শে ডিসেম্বর। দিশার বিয়ের পর থেকে রোহিণীর জীবনে যেন একটার পর একটা ঢেউ আছড়ে পড়েছে। অমিতের সঙ্গে ভেঙে যাওয়া বিয়ে, বাড়ির চাপা কান্না, নিজের ওপর নিজের রাগ, সব মিলিয়ে ঘটনাটার পর প্রায় 22 দিন কেটে গেছে। আজ সন্ধ্যায় আর্য ফোন করেছিল, জোর করেই বলেছে আজ দেখা করতেই হবে। পাড়ায় পিকনিক থাকার কারণে রোহিণী প্রথমে না বলেছিল, তারপর আবার চুপ করে গিয়েছিল। শেষে আর না বলতে পারেনি। এখন সে বসে আছে। নির্ধারিত সময়ের থেকে ঘড়িতে 30 মিনিট পার হয়ে গেছে। ক্যাফের টেবিলের উপর রাখা কফিটা ঠান্ডা হয়ে এসেছে। বিরক্ত রোহিণী বারবার দরজার দিকে তাকাচ্ছে আর্যর অপেক্ষায়। স্বভাব যায় না মরলে, আর্যর ক্ষেত্রেও তাই। ঠিক তখনই কানে আসে সেই পরিচিত কণ্ঠস্বর। সরি, আসতে একটু দেরি হয়ে গেল। রাস্তায় আসলে খুব ভিড় ছিল তো। সারা রাজ্যের মানুষ বোধহয় আজ রাস্তায় নেমেছে। নতুন কথা আবার কি? এত বছরে অজুহাতটা দেখছি এখন বদলায়নি। মরকট ছেলেটিকে বিদায় দিয়েছ তো? তাছাড়া কি? এমন ভাব করছো যেন খবর পাওনি। আর ওসব বাদ দাও তো, তুমি ডেকেছো কেন সেটা বলো। পাড়ায় পিকনিক চলছে, কত কি মিথ্যে বলেছে ওখান থেকে আমাকে বেরোতে হয়েছে সেটা আমিই জানি। দেখেছো, আমার জন্য এখনো মিথ্যা বলতে হয়। ওই জায়গাটাও অন্তত কিছু বদলায়নি, বলো। এতে হাসির কি আছে? আর্য চেয়ার টেনে বসার আগেই হঠাৎ করে রোহিণীর হাতটা আলতো করে ধরে ফেলে। স্পর্শটা এতটাই আকস্মিক ও অপ্রস্তুত করে দেওয়ার মতো যে রোহিণী চমকে ওঠে। হাত ছাড়াতে গিয়েও পারে না, থম মেরে যায়। আর্যর গলাটা অদ্ভুত রকম নরম হয়ে আসে। উইল ইউ ম্যারি মি প্লিজ? এক মুহূর্তে চারপাশের শব্দও যেন নিভে যায়। ক্যাফের কোলাহল, বাইরে গাড়ির আওয়াজ, সবকিছু দূরে সরে যায়। রোহিণী পাথরের মতো বসে থাকে। মাথার ভেতর হঠাৎ করে কিছুই কাজ করে না। রাগ নেই, দুঃখ নেই, এমনকি অবাকও না। শুধু এক ধরনের শূন্যতা। কি বলবে, কি ভাববে, কিছুই ঠিক বুঝে উঠতে পারে না। আর্য আবার কথা বলে, এবার আরো ধীরে, আরো নিশ্চিত স্বরে। তোমার মা সেদিন যা করেছিল ঠিকই করেছিল। আমি যদি ওখানে থাকতাম আমিও একই কাজ করতাম। আমার যদি মেয়ে থাকতো হয়তো গিয়ে একটা খুশিও মেরে দিতাম। আমি কথা দিচ্ছি, ওই দিনের ঘটনাটা নিয়ে আমি আর কোনোদিন তোমায় খোঁটা দেব না, কোনোদিনও না। বলো তো তোমার ব্যাপারে গিয়ে আমি তোমার বাড়িতে কথা বলতে পারি। রোহিণী মাথা নিচু করে থাকে, চোখের পাতা ভারী হয়ে আসে। এতদিন ধরে জমে থাকা ভয়, ভাঙা বিশ্বাস আর এক টুকরো ভরসা সব একসঙ্গে গলায় আটকে যায়। কথা বেরোয় না। কি হলো বলো? আরে পা ব্যথা হয়ে যাবে তো, কতক্ষণ দাঁড়িয়ে আছি। রোহিণী মুখটা তুলতে পারে না। চেয়ারের হাতলে রাখা নিজের আঙুলগুলো কাঁপছে। সে নিজেই খেয়াল করে এতক্ষণ ধরে জমে থাকা ভয়টা যেন হঠাৎ করে শরীরের ভার হয়ে নেমে এসেছে। আর্যর কথাগুলো এখনো কানে বাজছে, কিন্তু শব্দ নয়, ওগুলোর অর্থটাই বেশি ভারী। এত বছর পরে কেউ আবার ঠিক একই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে, এই ভাবনাটাই তাকে সবচেয়ে বেশি অস্থির করে দিচ্ছে। চোখের কোণ ভিজে ওঠে। সে মুখ ঘোরায় না, চোখ মুছে না। এবারে আর্য কিছু বলে না, তাড়া দেয় না, প্রশ্নও না, শুধু চুপচাপ বসে থাকে। যেন বুঝে গেছে এই নীরবতার মধ্যেই সব সব উত্তর লুকিয়ে আছে। কয়েক মুহূর্ত পরে রোহিণী খুব ধীরে ধীরে কথা বলে ওঠে। জানো, আমি সব সময় ভেবেছিলাম ওই দিনের ঘটনাটা একদিন আমার দিকেই ফিরে আসবে, হয়তো খোটার মতো বা রাগের মতো। তাই আমি খুব ভয় পেয়েছিলাম। ভয় পাওয়াটা স্বাভাবিক ছিল, দুজনেই তো তখন অপরিণত ছিলাম। কিন্তু ভয় দেখিয়ে ভালোবাসা ধরে রাখা যায় না, বুঝলে রোহিণী? এই প্রথম রোহিণী মুখ তুলে তাকায়। আর্যর চোখে কোনো অভিযোগ নেই, কোনো জেদ নেই, শুধুই শুধুই অপেক্ষা। দীর্ঘ পথ পেরিয়ে আসার অপেক্ষা, নিজের করে পাওয়ার অপেক্ষা। হঠাৎ করেই তার মনে পড়ে যায় কতবার সে নিঃশব্দে ভরসা করে আর্যর নাম ভেবেছে।
আর্য আছে তো। এই একটুখানি ভাবনা কতবার যে তাকে অচেনা সাহস দিয়েছে, তার কোনো হিসাব নেই। এই আর্যর জন্যই তো সে শেষ মুহূর্তে থমকে গিয়েছিল। অমিতের পাশে দাঁড়িয়েও হঠাৎ বুঝে ফেলেছিল এই পথটা তার নয়। ভুল মানুষকে জীবনে ডেকে এনে সারা জীবনের জন্য নিজেকে ভুলের মধ্যে আটকে ফেলতে সে পারেনি। বিয়ের সিদ্ধান্ত বদলানো সহজ ছিল না। সমাজের প্রশ্ন, পরিবারের চাপ, নিজের অপরাধ বোধ সবকিছুর মুখোমুখি দাঁড়াতে হয়েছে তাকে। তবু সেই সব কোলাহলের মাঝেও কোথাও একটা অদৃশ্য ভরসা ছিল, যেন কেউ দূরে দাঁড়িয়ে বলছে, ভুলের সঙ্গে আপোষ করতে নেই, থামা যায়, সময় থাকতে শুধরে নিতে হয়। আর আজ এতদিন পরে সেই ভরসাটাই মাংস মজ্জায় বাস্তব হয়ে তার সামনে বসে আছে। বাইরে হঠাৎ বাজি ফাটার শব্দ শোনা যায়। ঘড়ির কাঁটা 12টার ঘরে পৌঁছেছে। নতুন বছর শুরু হয়ে গেছে। আর্য আস্তে করে বলে, আজ না হোক কাল, তারা নেই, আমি আছি। রোহিণী চোখের জল মুছে হালকা হাসে। সেই হাসিতে ভয় আছে, দ্বিধা আছে, কিন্তু তার সঙ্গে ভরসাও আছে। বাড়িতে কথা বলার আগে একটু সময় দাও আমাকে। যতটা দরকার। ক্যাফের জানলার বাইরে আলোয় ঝলমল করছে শহর। নতুন বছরের প্রথম আলোয় রোহিণী হঠাৎ বুঝতে পারে সব গল্পের শেষ আসলে শেষ নয়। কিছু গল্প ঠিক এখান থেকেই নতুন করে শুরু হয়, আর এইবার সে আর পিছিয়ে যায় না। 31শে ডিসেম্বরের রাত ক্যাফের নীরবতায় বাজি ফাটার শব্দের মাঝে জন্ম নিল এক নতুন সম্ভাবনা। পুরনো ভয় পেছনে ফেলে রোহিণী আর আর্যর গল্প শুরু হলো নতুন করে। এবার আর পালিয়ে যাওয়া নয়, এবার মুখোমুখি হওয়ার সাহস। আপনাদের জীবনও ভরে উঠুক এমন কোনো আপনজনের ভালোবাসায়। আজকের গল্পের লেখিকা বিশাখা রায়, গল্প হৃদ মাঝারে, গল্প পাঠে অচ্যুত, রোহিণী, রুনা, আর্যর দিদি বর্ণালী, অমিত ও বিপ্লবের চরিত্রে সম্রাট, এবং গল্পের সূত্রধার ও আর্যর চরিত্রে আমি রনেত, এবং পরিচালনায় টিম রাতের গল্প। রাতের গল্প, মন ভালো করার গল্প। আপনারা শুনতে ভুলবেন না। আমরা আসবো আরো নতুন নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন। শুভরাত্রি। আর চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু।